এই স্মার্টফোনটা রিভিউ দিতে পুরো একটা বছর সময় আমি লাগিয়ে ফেললাম না। OnePlus Nord CE5 লাস্ট ইয়ারে আমার কাছে সবচাইতে বেশি রিকোয়েস্ট আসছিল OnePlus Nord CE5 এর রিভিউ দেওয়ার জন্য, কারণ এই স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ করছিল এবং অ্যারাউন্ড 35K-তে অ্যাজ অফিসিয়াল ডিভাইস সবচাইতে বেস্ট কিছু অফার করছিল, যে কারণে জনপ্রিয়তার একদম উপরের দিকটাতেই ছিল এবং আপনারা কিনে অনেকেও হয়তো ব্যবহার করছেন। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনারা কি OnePlus Nord CE5 দিয়ে দেখছেন? কমেন্ট করে জানাবেন আপনার ডিভাইসের অবস্থা কি সেটা জানাবেন। OnePlus অনেক ভালো একটা জায়গা তৈরি করে এসেছিল, মাঝে আবার তাদের নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিশেষ কারণে সেটা হচ্ছে ডিসপ্লেতে আমরা গ্রিন লাইনের যে ইস্যুটা দেখছিলাম প্রচণ্ড পরিমাণে। তবে OnePlus Nord CE5 কি আপনারা এই ধরনের সমস্যা কেউ ফেস করছেন কিনা কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ OnePlus যদিও এটার একটা সলিউশন নিয়ে এসেছিল, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ OnePlus তো সবকিছু গুছিয়ে। সো ওই প্রসঙ্গে আমরা না যাই, আজকে আমার হাতে যে OnePlus Nord CE5টা দেখছেন এটা মূলত একটা গ্রে মার্কেটের ডিভাইস। রাইট নাও এই ডিভাইসটা অ্যাভেলেবেল রয়েছে SMS গ্যাজেটসে। যতটুকু আমি জানি শুধুমাত্র বোধহয় ওদের কাছেই এই ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবেল পাবেন। এর 8/256GB ভ্যারিয়েন্ট। এক বছর আগে আসলেও চলুন এই মুহূর্তের মার্কেটের অন্যান্য ডিভাইসগুলোর সাথে কম্পিটিশনে সে টিকে থাকতে পারে কিনা সেটা আমরা একটু ফাইন্ড আউট করে দেখি। OnePlus Nord CE5 অ্যারাউন্ড 35K-তে এই মুহূর্তে আনঅফিসিয়ালভাবে নেওয়াটা কতটুকু যৌক্তিক সেটা চলুন ফাইন্ড আউট করি। স্মার্টফোনটার ডিজাইন তো আপনারা দেখছিলেন, বেশ মিনিমাল টাইপের একটা ডিজাইন। আমার কাছে পার্সোনালি ভালোই লাগছিল ওদের ডিজাইনটা, মানে খুব একটা হাঙ্কি বাঙ্কি নেই, একদম মানে খুব সলিড টাইপের একটা বিল্ড। রিয়ার প্যানেলটা গ্লাস্টিক টাইপের, গ্লাস প্লাস্টিক মিক্স টাইপের ওরকম একটা বিষয়, আর বডি ফ্রেমটা অবশ্যই প্লাস্টিকে তৈরি। অনেক বেশি মোটা নয় স্মার্টফোন, ওয়েট ব্যালেন্সের দিক থেকে ভালো, মানে টপ হেভি টাইপের ওরকম আপনার কাছে লাগবে না। IP65 এর রেটিং আছে, মোটামুটি স্প্ল্যাশ প্রুফ, যদিও এটা বিলো স্ট্যান্ডার্ড বলা যায় এখনকার দিনে দাঁড়িয়ে, কারণ এখনকার এরকম প্রাইস সেগমেন্টের ম্যাক্সিমাম ফোনে IP68 আমরা দেখছি আর কি। তারপরেও স্প্ল্যাশ প্রুফ আপনি বলতে পারেন। দেন পোর্টস অ্যান্ড বাটন সবকিছু প্রয়োজনীয় আছে, 3.5mm হেডফোন জ্যাকটা অবশ্য বাদে। অন্যদিকে আমরা ডিসপ্লেটা খুব দুর্দান্ত দেখছি। ডিসপ্লেটার সাইজ 6.77 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল, ফ্লুইড অ্যামোলেড প্যানেল। ওরা আদর করে ফ্লুইড বলে, মানে হাই রিফ্রেশ রেট আছে, বেশ স্মুথ লাগে, এই জন্য ফ্লুইড বলে আর কি। 120 Hz হাই রিফ্রেশ রেট পাবেন আপনি। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, দ্যাটস ওয়াই ডিসপ্লেটা বেশ পপড টাইপের, খুব কালারফুল একটা ডিসপ্লে। HDR10+ এর সাপোর্ট রয়েছে, ওয়াইড ভাইন 11 এর সাপোর্ট রয়েছে, 1300 নিটসের মতো HBM ব্রাইটনেস, যেটা ইনডোর আউটডোর যে কোনো সিনারিওতে দেখার জন্য একদমই পারফেক্ট। তাছাড়া আমরা যদি একটু ভালো করে আসলে খেয়াল করি, ডিসপ্লের যে বেজেল এরিয়া, চিন এরিয়া, এটা কিন্তু মানে গুড অ্যান্ড আপ ন্যারো, একদমই ন্যারো, ওরকম মোটা আপনি বলতে পারবেন না, যা খুব সহজেই 35,000 টাকা প্রাইস সেগমেন্টে ইজিলি স্ট্যান্ড আউট করে। এটার দাম 36,000 টাকা, বেসিক্যালি 35,990, মানে 36,000 টাকাই। হয়তো একটু কমতে পারে আপনি যখন ভিডিওটা দেখছেন, বা একটু বাড়তেও পারে, আপনি একটু চেক করে দেখবেন নিশ্চয়ই। তো ডিসপ্লেটা দেখতে বেশ সুন্দর, একই সাথে কালার রিপ্রেজেন্টেশন ভালো। তাছাড়া আমাদের ইউসেজে আমরা যেটা দেখলাম কোনো ধরনের ইস্যু নেই, গ্রিন টিন্ট, ব্লু টিন্ট এ জাতীয় প্রবলেম আপনি ফেস করবেন এটাতে। টপ সেন্টারের পাঞ্চল কাটআউটটা, হ্যাঁ এটা একটু বড় লাগে, একটু চোখে লাগতেছে এই, তবে এই সাইজটা দেখে আপনারা মানে কমন, এটা আর কি অনেক বড় যে এমন না, কমন। তাছাড়া আসল বিষয় ওরা যেমন ফ্লুইড বলছে, আসলে ডিসপ্লেটা যথেষ্ট ফ্লুইড, একদম সুপার স্মুথ, মানে ওই স্মুথনেসটা আপনি ফিল পাবেন। প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একটু সন্দিহান, ওরা ওইভাবে কোনো কিছু ক্লেম করছে না, দ্যাট মিনস মেবি নাই, তাহলে তো ওইগুলো সবাই বলতে চায় তাই না? আপনারা একটা কিছু ব্যবহার করেন আর কি ভাই। এই স্মার্টফোনটার যদি অফিসিয়াল ভ্যারিয়েন্টটা এই মুহূর্তে অ্যাভেলেবল কোনোভাবে পেয়ে যান, তাহলে অবশ্যই আপনি ওটাই কিনুন, ওইটা অফিসিয়াল সেরা, ওটা নিয়ে কোনো কথা হবে না। বাট আনঅফিসিয়ালটা কি সেটা না আমরা আস্তে আস্তে জানি না। আচ্ছা, ডিসপ্লে পার্ট আমার ভালো লাগছে, সে আনঅফিসিয়াল বলেন আর অফিসিয়াল বলেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই এখনকার সিনারি অনুযায়ী। আচ্ছা, এবারে তাহলে আমরা একটু ক্যামেরাতে যাই। রিয়ারে দুইটা শুটার আছে, দুইটাই কাজের। 50 মেগাপিক্সেল মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এর যে মেইন সেন্সর ওইখানে আবার OIS রয়েছে, তার মানে কি স্টেবিলিটি আপনি মোটামুটি ভালোই পাচ্ছেন। 4K 60 FPS এ রেকর্ড করতে পারে এই ডিভাইস। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। 35,000 টাকায় রাইট নাও এই সেটআপের চাইতে বেটার সেটআপ আপনি পাবেন না। এমনকি আপনি টেলিফটো সহ কোনো ফোনেই দেখবেন না। যেগুলো ছিল ওগুলোর দিন আপাতত আমাদের ভুলে যেতে হচ্ছে, ওগুলো 40,000-এর কাতারে চলে গেছে অলরেডি। সো সেই জায়গা থেকে এটার ক্যামেরা সেটআপকে আমাদের ভালো বলতে হচ্ছে। বাট রেজাল্ট যদি আমরা দেখতে পাই, হ্যাঁ OnePlus-এর এই স্মার্টফোনটার কালারের অ্যাকুরেসির জায়গায় আমরা একদম অ্যাকুরেট কালার তো দেখছি না, একটু ভাইব্রেন্ট টাইপের কালার দেখায়, যেটা দেখতে ভালো লাগে, একদম আইকেসি টাইপের, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ। তবে ছবিতে যথেষ্ট ভালো পরিমাণের এই ডিটেল রয়েছে, যখন আপনি ওয়েল লাইটিং কন্ডিশনে ছবিটা তুলেন, যদি ভালো লাইট পায় আউটডোরে সেক্ষেত্রে খুব সুন্দর ছবি দিতে পারছে। এক্সপোজার কন্ট্রোলিং একটু ইস্যু আছে, যেটা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনে মানে একটু মিড রেঞ্জের দিকে প্রায় ফোনেই দেখি। তাছাড়া বাদ বাকি সবকিছুই ওকে আমি দেখছি। হোয়াইট ব্যালেন্স ভালো, ছবির কালারটোন একটু ভাইব্রেন্টের দিকে, বাট ওভার স্যাচুরেটেড দিকে না কিন্তু। তাছাড়া অনেক সময় দেখা যায় কিছু কিছু ফোন তো কালারটোন শিফট করে ফেলে, ওই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি। হ্যাঁ, লো লাইটের দিকে এসে উনি হালকা একটু কন্ট্রাস্টি ভাইবটা বাড়াই দিতেছে, যার ফলে ছবিগুলো আরো বেশি ক্রিস্পি, আরো বেশি কালারফুল লাগতেছে, বাট শ্যাডো এরিয়ার ডিটেলের পরিমাণ অনেকটা হারিয়ে ফেলছে। এই ব্যাপারগুলো একটু ভালোভাবে খেয়াল করলে আপনি নোটিস করতে পারবেন। পোর্ট্রেটে
দুইটা ফোকাল লেন্থ পাবেন 1x অ্যান্ড 2x। 2x এর ছবি বরং দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সেই ক্ষেত্রে বডি শেপটা পারফেক্ট আসে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস মনে হয় যেন একটু মিররলেস টাইপের একটা ভাইব ক্রিয়েট করতেছে, কিন্তু স্টিল ভালো করে খেয়াল করে দেখবেন যে বিভিন্ন জায়গায় এজ ডিরেকশনে মিসম্যাচ আছে, বোঝা যায় ফোনের ছবি, আর ছবিটা একটু সফট লাগে। তাছাড়া ফেসকে একটু প্রায়োরিটি দিচ্ছে বলেই আমার কাছে লাগলো। আর 1x এর ছবিগুলো মানে হয় কি একটু ডিটেল বেশি থাকলেও আমার কাছে তুলনামূলকভাবে আমি এখানে 2x কে এগিয়ে রাখছি আর কি, এই হচ্ছে বিষয়। আলট্রাওয়াইডটা মেইন ক্যামেরার মতোই ছবি দিচ্ছে প্রপার লাইটিং কন্ডিশনে, তখন আপনি কালার টোন প্রায় সিমিলার পাবেন। শার্পনেস ডিটেলও মোটামুটি অন পয়েন্টেই রাখে, কিন্তু লো লাইটে এটা অনেক বেশি স্ট্রাগল করে, তখন গ্রেইনের দেখা পাবেন। বিশেষ করে আপনি কর্নার এরিয়াগুলোতে একটু জুম করলে বুঝতে পারবেন ভালো রকমের এই গ্রেইন ক্যাপচার করছে। নাইট মুড দিয়ে তোলা যায়, কিন্তু সেগুলো খুব একটা যে কাজের হয় এমন না, তখন একটু ডলে দেওয়ার মতো প্রবণতা তৈরি হয় আর কি। এই তাছাড়া কন্ট্রাস্টের পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়াতে আপনি শ্যাডো এরিয়াতে ডিটেল অনেকটাই লস করতে দেখবেন। এই হচ্ছে কি আলট্রাওয়াইডটা। তারপরেও আলট্রাওয়াইড এই বাজেটে আছে, এই বাজেটে যতগুলো ফোন রাইট নাও এক্সিস্ট করে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আলট্রাওয়াইড সে দিচ্ছে, এটুকু বলা যায়। আর হ্যাঁ, একটা সুবিধা পাবেন কি, এর মেইন ক্যামেরা দিয়ে যখন লো লাইটে ছবি তুলবেন আপনাকে একদম সুপার স্টেডি হাতে ধরে রাখতে হবে না ফোনটা, কারণ ওআইএসটা তো রয়েছে, যার ফলে মানে আপনার হাতে একটু নড়লে চললেও ও দেখা যায় যে লো লাইটে একটা ভালো ছবি বের করতে পারে মোটামুটি, মানে ওই ব্লারি টাইপের না। 16 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আছে এইটা প্রপার লাইটিং কন্ডিশনে প্রায় ন্যাচারাল টাইপের একটা ছবি দেয়, হালকা স্ক্রিনটাকে একটু গ্লো করে, যেটা দেখতে ভালোই লাগছে। সেলফি লাভারদের আই থিঙ্ক ভালো লাগবে। তাছাড়া এক্সপোজার কন্ট্রোলও অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালোই, তবে একদম হাইলাইটেড এরিয়া মানে উল্টা দিকে যদি থাকে সেই ক্ষেত্রে আর কি খুব একটা ভালোভাবে ব্যালেন্স করতে পারবে না, কারণ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক রেঞ্জ আসলে ওই লেভেলের ওয়াইড না। আর ইনডোরের দিকে একটু সফট করার বিষয় আমরা লক্ষ্য করছি, যেটা আমার কাছে খুবই কমন মনে হয়। এইটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। ভিডিওটার কালার টোনটা একটু বুস্টেড, বাট ভিডিও দেখতে খারাপ লাগছে না, কিন্তু আপনাকে যেটা হারাতে হবে সেটা হচ্ছে গিয়ে 1080p 60 fps এডিট করতে হচ্ছে। 4K আমরা পাচ্ছি না, 4K পাইলে খুব ভালো হতো, এই বাজার থেকে 4K পাইলে আসলেই খারাপ হতো না, বাট সেই 4K এর বিষয়টা এখানে তো নেই আপাতত এটা আপনাকে মাইনে নিতে হবে আর কি, এই হচ্ছে বিষয়। তাছাড়া আমরা এখানে কোনো জিটারিং জাতীয় কোনো প্রবলেম ফেস করছি না, ওকে আছে মোটামুটি। সাউন্ড রেকর্ড হচ্ছিল এই স্মার্টফোনের মাইক্রোফোনে আর কি। সাউন্ড কোয়ালিটি ভালো বলা যায় যদি কোয়াইট প্লেস হয়, বাট এটা দিয়ে আউটডোরে রেকর্ড করে সেটা খুব একটা কাজে লাগাতে পারবেন না, আপনার মাইক্রোফোন ব্যবহার করাটাই উচিত হবে বরং। রিয়ারের ক্যামেরায় কিন্তু 4K 60 fps আপনি রেকর্ড করতে পারছেন, স্ট্যাবিলিটি বেশ ভালো, তাছাড়া ভিডিও যথেষ্ট স্মুথ, হালকা জিটারিং আমি পেয়েছি একদম স্লাইটলি, আদারওয়াইজ ভিডিও কোয়ালিটি ভালো। ইভেন আমি ভিডিওর জন্য এটা অ্যারাউন্ড 35K-তে রিকমেন্ড করছি আপনাদের, যদি ভিডিওর জন্য নিতে চান আপনি বোথ সাইডের ভিডিও কাজে লাগাতে পারবেন, বাট ব্যাক সাইডটা দিয়ে করাটা বেস্ট হবে। ওভারঅল ক্যামেরার জন্য এই স্মার্টফোনকে চয়েস লিস্টে রাখা যেতে পারে, আপনি যখন কিনে অ্যারাউন্ড 36K-তে কিনছেন, এই সময় 2027 সালের 2026 সালের এই মাঝামাঝি সময় দাঁড়িয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো অফিসিয়াল দামে কিনতে হচ্ছে আনঅফিসিয়াল ডিভাইস, এইটাই আমার দুঃখ। যদি আনঅফিসিয়াল এই ডিভাইসটা না লাইক 33K-তেও পাওয়া যেত বা 32-33 এরকম, আমি বলতাম ভাই জাস্ট টাকা দিয়ে কিনে নেন, এটা বলে ফেলতাম সত্যি কথা যেটা। কিন্তু এই সেম দামে মানে এখন ওই এক কর্নারে হাসতেছে যারা অফিসিয়াল কিনছেন, আমি জানি ওনারা কোনায় বসে হাসতেছেন যে এখন যারা কিনবে এরা আনঅফিসিয়ালটা কিনবে আমাদের মতো দামে, কি একটা বা একটু বেশি দিয়েও কিনতেছে। এনিওয়ে আমরা চলেন পারফরমেন্সের দিকে যাই। স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে OxygenOS 15.0 অন টপ অফ Android 15 দিয়ে আউট অফ দ্য বক্স রান করবে, বাট এটাতে অবশ্যই আপডেট আসার কথা। আর এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। আমাদের হাতে যে রিভেনিটা রয়েছে এটা 8/256GB ভ্যারিয়েন্টেড। MediaTek Dimensity 8350 অ্যাপেক্স রয়েছে এখানে। এই এসওসিটা কিন্তু ভালো একটা এসওসি, যেটা পারফরমেন্সের একটা এসওসি, ইভেন গেমিংয়ের জন্যও কিন্তু এটা সুইটেবল। প্লাস আপনি 35-36 হাজার টাকার এই মুহূর্তে সেরা গেমিং ফোন হিসেবেও বিবেচনায় রাখতে পারেন, শুরুতেই এটা বলে দিচ্ছি আমি। তাছাড়া রেগুলার কাজবাজ OxygenOS সম্বন্ধে তো নতুন করে বলার মতো তেমন কিছু লাগে না মনে হয় আপনারা জানেন, যদিও এখন অক্সিজেন সব ColorOS-এর দিকে যাচ্ছে, এটা আপনারা জানেন একসাথে মার্চে। বাট হ্যাঁ, এইটা OxygenOS-এ রান করছে এবং স্মার্টফোনটা বেশ স্মুথ একটা রেজাল্ট দিচ্ছে। একেবারে ডিসপ্লেটা যেমন আমরা স্মুথ দেখছি, 120Hz যেমন দেখলাম একদম ঠিকঠাকভাবে পুশ করছে, ঠিক একইভাবে যখন আপনি কোনো কিছু করছেন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছেন, এই জায়গাগুলো খুবই ফাস্ট আর আপনার কাছে লাগবে। হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতোই একটা আপনাকে ফিল দেবে, নো ল্যাগ ডিলে এই জাতীয় প্রবলেম আপনি ফেস করবেন না, আমরা আসলে করিনি। তবে যারা এই ফোনটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন ওনাদের কি অভিজ্ঞতা আপনারা একটু কমেন্ট করে জানান তো, যে লং রানে গিয়ে কি করতেছে। কারণ এই ফোনটা 1 বছর পরে আমি রিভিউ দিচ্ছি, মানে এটা নয় যে ফোনটা আমার কাছে 1 বছর ধরে আছে। ফোন আমার কাছে কিন্তু সপ্তাহখানেক প্লাস আছে, সুতরাং ওইটা কেউ ভাববেন না যে আমি 1 বছর পরে রিভিউ দিচ্ছি মানে 1 বছর ব্যবহার করে দিচ্ছি, না। যারা 1 বছর ধরে ব্যবহার করতেছেন ওনারা একটু কমেন্ট করে আজকে জানান যে আপনাদের কি অবস্থা, আপনার ফোনটা এখন ল্যাগ বা হ্যাং করছে কিনা।
বা স্লো করছে কিনা। এমনিতে যেটা দেখা যায় ওদের অ্যানিমেশনটাই না একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করছে, যার ফলে মানে একটু টাইম নিয়ে ওপেন করছে, বা অ্যানিমেশনটার কারণেই মূলত আপনার কাছে মনে হবে একটু স্লোর দিকে, কিন্তু এটা জাস্ট অ্যানিমেশনের জন্য। অ্যানিমেশন ভিতর থেকে অফ করা যায়, আপনারা জানেন, ওটা করলে দেখবেন যে আর একটু ফাস্ট লাগছে, বাট দরকার নেই আই গেস। তাছাড়া মাল্টিটাস্কিংয়ে ভালো রেজাল্ট দেয়। র্যাম 8GB আছে, যেটা গুড এনাফ। একই সাথে র্যাম ম্যানেজমেন্টটা ভালো। সো আমরা একটু ভারী অ্যাপ্লিকেশনও চালিয়ে দেখেছি, এমনকি ক্যাপকাট কিন্তু ফোনের উপরে ভালো প্রেশার দেয়। বিশেষ করে আমার এই ফোনে যদি 4K ভিডিও হয়, ভাই এটা তো পুরো মনে হয় যেন কাইন্দা দেয়। মানে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা লিটারেলি কায়দা দেয়। এমন গরম হয় 41-43 ডিগ্রিতে চলে যায়, যেখানে আমার আইফোন কোনো গরমই হয় না, ধুমাইয়া চলে ক্যাপকাটে। সো আমরা এটাতেও ক্যাপকাট ট্রাই করে দেখেছি, ক্যাপকাটে এটা মোটামুটি ভালো স্মুথ। ইভেন ভাই আমি বলবো আমার আইফোনের চাইতে ভালো রেজাল্ট দিচ্ছে। আমার আইফোনটা এরকম ছিল না, রিসেন্টলি আর কিরকম হচ্ছে, তো ওটাই। আর এর বাইরে মোটামুটি ভারী যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আমরা রান করে দেখছিলাম। নর্মালি ইউসেজে এটা থার্মাল থ্রোটল করছে না, হালকা ওয়ার্ম হয়, তবে একদম থার্মাল থ্রোটলিংয়ের পর্যায়ে যায় না। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই স্মার্টফোনটাতে আপনারা পাবজির ক্ষেত্রে 120 FPS গেম প্লে করতে পারবেন, কিন্তু নর্মালি আপনারা যখন সেটিংস থেকে দেখবেন তখন দেখবেন যে এটা 90 FPS পর্যন্তই যাচ্ছে। বাট তাহলে আমরা 120 FPS কীভাবে যাচ্ছি? হাইপার বুস্ট নামে গেমের মধ্যে একটা অপশন রয়েছে, ওইটা অন করে দেওয়ার পরে আমি যেটা দেখলাম 15 মানে 115, 116, 19, 20, 21, 121 এরকমভাবে এপিএস শো করছে। এটার ভিতর থেকে আবার দেখাও যায় এপিএস। তো মোস্টলি এইটা আপনাকে দেখাবে এমন, তবে আমার যেটা মনে হয় যে এইটা আপনি হ্যান্ড ফিলে যা পাবেন 110 বা 100 এর আশেপাশে, যেটা খারাপ না, মানে স্মুথই মনে হবে। তাছাড়াও স্মার্টফোন মানে বেশ স্মুথলি এই গেমগুলোকে হ্যান্ডেল করতে পারছে। আপনি যদি একটু লোয়ার গ্রাফিক্সে রেখে হাই এপিএসে খেলেন, আপনি বেশ স্মুথ একটা রেজাল্ট পাবেন লং রানেও। কিন্তু যেটা হয়, আপনি যদি হাইপার বুস্ট মোড অন করে দেন তাহলে ফোনের উপরে প্রেশার পড়ে, এটা বোঝা যায়। সে ফ্রেম রেট বাড়িয়ে দিচ্ছে, স্মুথ রেজাল্ট দিচ্ছে, বাট ফোনের চিপের উপরে প্রেশার পড়ছে এবং ফোনটা হিট জেনারেট করছে 40-41 ডিগ্রিতে তখন আসছে। কিন্তু আমি পারফরমেন্স ড্রপ করতে দেখিনি, আপনার কাছে মনে হবে যে আপনি বেশ স্মুথলি পারফরমেন্স পাচ্ছেন। বাট এই মুহূর্তে যদি আবার আপনি রেকর্ডিং অন করেন তাহলে ফোনের উপরে বেশ ভালো রকমের প্রেশার পড়ে যাবে এবং তখন গিয়ে আপনি টুকটাক কিছু হিকআপ লাইকের দেখা পাবেন, আদারওয়াইজ ওকে আছে। সুতরাং পাবজি প্রুফ, পাবজি আপনি খেলতে পারবেন এই ডিভাইসটাতে। 35K এর ফোন থেকে যেমনটা এক্সপেক্ট করেন রাইট নাও, ওইটুকু ডেলিভার করতে পারবে, এটুকু বলা যায়। দেন আমরা আবার গেনশন ইম্প্যাক্ট ট্রাই করে দেখছি, ওটা সর্বোচ্চ 60 FPS প্লে করা যাচ্ছে, তবে ওই হাইপার বুস্ট অন করে নিলে আপনি আরেকটু বেটার আউটপুট লক্ষ্য করবেন। বাট এই গেমটা আমি বলবো আপনারা 30 FPS যদি খেলেন, এই ফোনে 30 FPS খেলেন, হাইপার বুস্টটা অন করে নিয়ে খেলেন, তখন ও আরেকটা আপস্কেল করে প্রেজেন্ট করবে, কোনো সমস্যা নাই। কিন্তু ফোন গরম হয়, হিট জেনারেট বেশি করে, এটা মাথায় রাখেন। এর বাইরে COD 120 FPS প্লে করতে পারবেন সুপার স্মুথ ভাবে, কোনো ধরনের ল্যাগ ট্যাগ সমস্যা ছাড়াই একদম সুপার স্মুথলি রান করবে। দেন যারা ফ্রি ফায়ার খেলার চিন্তা করছেন, ভাই এটা কিনে খেলেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ভালো মতোই চলবে। এই মুহূর্তে যদি অফিসিয়াল পেয়ে যান এই ফোন খুবই ভালো, যদি না পান আনঅফিসিয়ালভাবে আমি বলবো যতগুলো স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা গেমিং রেজাল্ট এই ডিভাইসটা দিতে পারছে। না মোটেই এটা কোনো গেমিং ফোন না, মোটেই এটা কোনো গেমিং ফোন না, বাট স্টিল যা পাওয়া যায় তাদের মধ্যে গেমিংয়ের জন্য এটাকে রেকমেন্ড করা যায়। আই থিঙ্ক ক্লিয়ার। পারফরমেন্স সেকশন নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই এই ফোনের বর্তমান সিনারিও অনুযায়ী। দেন আমরা চলে আসি যদি ফিঙ্গারপ্রিন্টে, এটার ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে আন্ডার ডিসপ্লে, একটু বেশি নিচ দিকে লাগতেছে কারণ ফোনটা অনেক লম্বাটে, সেই অনুপাতে ফিঙ্গারপ্রিন্টটা অনেক বেশি নিচের দিকে, এখানে রিসেট করাটা একটু মুশকিল। ইউজ টু হয়ে গেলে প্যারা নেই, এটা মোটামুটি ফাস্ট একুরেট, পানে টেনে লাগলে একটু ডিলে করবে, একটু সমস্যা হবে তখন, এছাড়া ওকে আছে। তবে বেদনাদায়ক বিষয় হলো এরকম একটা ফোনে সিঙ্গেল একটা বটম ফায়ারিং স্পিকার, এটা কোনো কথা? এই ফোনটাতে স্টেরিও স্পিকার নেই, এটা বিশাল একটা কমতির কারণ। এবং শুধুমাত্র এই কারণটা আমার জন্য যদি হইতো আমি এটা হয়তো বা স্কিপ করে ফেলতাম, যদিও মানে লাউড স্পিকার আমার কিছু শোনা হবে না আমি জানি খুব একটা, তারপরে স্টিল এটা আমার জন্য একটা কারণ হয়ে দাঁড়ায়। এরকম অনেকেই রয়েছেন, তো তাদের জন্য এটা আসলে খুব কষ্টদায়ক একটা বিষয়। আদারওয়াইজ সাউন্ড কোয়ালিটি ভালো, লাউড, একদম ফুল ভলিউমে কিছু সাউন্ড ডিস্টরশন দেয়, সাউন্ডটা ডেপথটা একটু কম মনে হয়েছে, হয়তো এটা আরেকটু বেটার ফিল দিত যদি স্টেরিও থাকতো। সো স্পিকার নিয়ে আমার কমপ্লেন থাকছে, যেটা আপনি চিন্তা বা বিবেচনায় রাখতেই পারেন। তারপরে ইয়ারপিসের যে সাউন্ড, এইটা আবার ঠিকঠাক আছে, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। নেটওয়ার্ক রিসিপশন ভালো বোথ কানেকশনে, আর এটা যেহেতু একটা গ্লোবাল ফোন, সো আমরা ইউআই এর দিক থেকে কিন্তু ওই গ্লোবালি ওই ব্যাপারটা পাচ্ছি, তাও আমাদের ব্যবহার করতে কোনো ধরনের সমস্যাই হবে না। মানে গুগলের সার্ভিস থেকে শুরু করে এভরিথিং একদম পারফেক্টলি চলবে এই ডিভাইসে। হ্যাপটিক ফিডব্যাকটা একদম প্রো লেভেলের কিছু না, এটা বাজেট ফোনের মতো বা একটু মিড রেঞ্জের দিকে স্মার্টফোনের মতো একটা আউটপুট দিচ্ছে আর কি। ব্যাটারিটা ভাই এটা যখন আসছিল ওই আমলে ধরেন ওকে, বাট এই সময়ে এসে একটু বেশি ছোট লাগবে, 5200 mAh। OnePlus-এর ডিভাইসে আপনার মনে হতেই পারে 7000 mAh তো থাকা দরকার ছিল। এখন যেহেতু এটা ওই সময় প্রোডাকশন করা ফোন, ওই ফোনেই তো, তাই না? তো 5200 mAh-এর এই ব্যাটারিটা আপনাকে একদিন তো রান করতে পারবে, মানে প্রায় 7.5 ঘন্টার মতো একটা ছুটি দেয়। বাট হেভি ইউজার যারা রয়েছেন, ভাই যে বললাম এটাতে তো গেমিং করা যাবে, ওরা গেমিং করবেন, তাদের হয়তো দিন শেষ হওয়ার আগে একবার চার্জ করা লাগতে পারে আর কি। আদারওয়াইজ এটা একদিন চালানো সম্ভব। আর 80 ওয়াটের চার্জিং সিস্টেম, এটা অনেক বড় ভাই, এটা আবার ঠিক আছে, ওই জায়গা নিয়ে কোনো কমপ্লেন আমার নেই। OnePlus Nord CE5
যদি অফিসিয়াল পাওয়া যায় আমি আবার বলবো 35,000 টাকায় বেস্ট ফোন, কোনো কথা নেই, চোখ বন্ধ করে নিয়ে নেন। যদি না পাওয়া যায় আনঅফিসিয়াল, তারপরেও এই স্মার্টফোনটা আনঅফিসিয়াল অন্য যে ডিভাইসগুলো পাওয়া যায় তাদের থেকে বেশ কিছু জায়গায় এগিয়ে। ফার্স্ট অফ অল এটার এসওসির জন্য, দ্বিতীয়ত এটার ক্যামেরার জন্য। তো আপনারা সেই জায়গাগুলো দেখতে পারেন। স্টিল আমরা কয়েকটা বিষয় দেখলাম যেগুলোর মিসিং রয়েছে, কমতি রয়েছে, সেটা আমিও ক্লিয়ার করেছি। ওই বিষয়গুলো যদি আপনার জন্য ম্যাটার করে আপনার কাছে, তাহলে আপনি এই স্মার্টফোনটা অ্যাভয়েড করতেই পারেন। আর আমি তো বলবো এটা আনঅফিসিয়ালভাবে যদি 32-33,000 টাকায় কোনোভাবে এসএমএস গ্যাজেট দিতে পারতো, তাহলে ভাই এটা একটা চরম ডিল হইতো এই মুহূর্তের জন্য। আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগছে? আর আমি বারবার কয়েকবারই বললাম, যারা এই ফোনটা ব্যবহার করছেন আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করবেন। হয়তো আমাদের আর এক ভাইয়ের ওনার পারচেস ডিসিশনে ওটা অনেক বেশি সুবিধা দিবে। ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।